চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে খুব গুণী একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন। তিনি অনেক গুণের অধিকারী এবং তিনি এত মিষ্টি করে কথা বলেন। তিনি এটিএনের সাথে অনেকভাবে সম্পৃক্ত। তিনি এটিএন বাংলার একজন পরিবারের সদস্য। তিনি স্পোর্টস পার্সোনালিটি ও ইন্টারন্যাশনাল স্পোর্টস হেলথ কনসালটেন্ট ডক্টর অনুপম হোসেন। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাকে প্রিয়, আমাদের অনেক ভালো লাগছে। অনেক দিন পর দেখা। আপনি আমাদের এটিএন বাংলার সদস্য এবং খুবই ওতপ্রোতভাবে জড়িত। সেই সময়টা নিয়ে একটু প্রথমেই কথা বলতে চাই। সময়টা আপনার জন্য কেমন ছিল যখন এটিএনে ছিলেন, এবং গ্যাপটা কেন দিয়েছেন, এবং এতদিন পর কেন দেখা করলেন আমাদের সাথে এবং আমাদের প্রোগ্রামে আসলেন, এটা নিয়েও একটা অভিযোগ আছে। শিওর। আমি এটিএনের সাথে খুব গভীরভাবে সম্পৃক্ত ছিলাম 2006 থেকে একদম টানা 2015-16 প্রথম ভাগ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে মোর দ্যান 9-10 ইয়ার্স, 10 বছর। এবং একটা সময় অ্যাকচুয়ালি বিটিভি কেন্দ্রিক ছিলাম আমি। আমার শুরুটা বিটিভিতে, প্রথম স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশের এটিএন বাংলা। সো এটিএন বাংলার কাছ থেকে অফার পেলাম। সো এটিএন বাংলার সাথে কাজ করা শুরু করলাম স্পোর্টস কনসালটেন্ট হিসেবে। স্পোর্টস কমেন্টেটর হিসেবে কাজ করতাম, কনসালটেন্ট হিসেবে কাজ করতাম। আমি একাধিক প্রোগ্রাম উপস্থাপনা করতাম। সকালবেলা যে প্রোগ্রামটি ছিল সেটা হলো টপ স্পিন ক্রিকেট টক শো। অল্টারনেট ডেতে যেত ভিশন 2020, সেটাও হলো একটা স্পোর্টস টক শো। এটার মূল উদ্দেশ্য ছিল 2020 সালে, আমরা 2006 সালে প্রোগ্রামটা শুরু করি। 2020 সালে বাংলাদেশের স্পোর্টস কেমন হবে, বাংলাদেশ কি অলিম্পিকে গোল্ড পাবে, বাংলাদেশ কি ক্রিকেটে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে, বাংলাদেশ কি ফুটবলে টপ 10 এশিয়ান কান্ট্রিজে উন্নীত হতে পারবে, বাংলাদেশ কি হকিতে একটা পর্যায়ে যাবে। এই প্রশ্নগুলোর আনসার খোঁজার চেষ্টা করতাম ওই টক শোতে। ওই টক শোটা 2015-16 পর্যন্ত 2020 পর্ব প্রচারিত হলো এবং তারপর টক শোটা বন্ধ করেছি। এবং এর বাইরে খেলার জগৎ বলে একটা প্রোগ্রাম করতাম। সেই খেলার জগৎটা এত সুন্দর একটি প্রোগ্রাম ছিল, আমরা অনেক ট্যুর করতাম। আমরা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে গেছি। আমরা বোধহয় 250 উপজেলা এবং 64টা জেলাতেই গেছি। ওই জেলার স্পোর্টসটা কী অবস্থায় আছে সেটাকে তুলে আনা, এবং ওইখানকার প্রতিভা কে কে আছে, অর্গানাইজার কারা ভালো, এমন কোনো ডিস্ট্রিক্ট আছে তারা হয়তো অ্যাথলেটিক্সে ভালো করছে, কেন ভালো করছে, এমন কোনো স্কুল আছে হয়তো যশোরে হ্যান্ডবলে ভালো করছে, কেন ওরা ভালো করছে অন্যরা করতে পারছে না। সো এই প্রশ্নগুলোর উত্তরও তুলে ধরতাম এবং অন্যদেরকে এনকারেজ করতাম যে আপনারা এরকম করলে স্পোর্টসে সফলতা আসবে। সো এটা একটা লম্বা সময় কেটেছে এবং আলহামদুলিল্লাহ একটি পর্যায়ে, যেহেতু আমি মেডিকেল ডক্টর, বেসিক্যালি ডাক্তারি আমার প্রফেশন, আমি প্রফেসর ছিলাম শিকদার মেডিকেল কলেজে, কমিউনিটি মেডিসিনের হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলাম। আচ্ছা, একটা পর্যায়ে মনে হলো যে না, আমি ইন্টারন্যাশনাল সেক্টরে কাজ করব। সো সেই সময়ে আমি পাবলিক হেলথে কাজ করা শুরু করি 2015-16 থেকে, এবং তখন মনে করি যে না, কিছুদিন মিডিয়া থেকে নিজেকে দূরে রাখি, এবং সেই দূরে থাকাটা অলমোস্ট 7-8 বছর হয়ে গেছে, কিংবা 9 বছর হতে চললো। এখন আবার ধীরে ধীরে মনে করছি যে না, মিডিয়ার সাথে সম্পৃক্ত হব এবং একটি আন্দোলন নিয়ে সম্পৃক্ত হব। সেই সামাজিক আন্দোলনটা হলো লেটস ওয়াক, হাঁটাহাঁটি। সেটা নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো ইনশাআল্লাহ। জি, অবশ্যই কথা বলবো। তার মধ্যে ছোট্ট করে একটু জানতে চাই, যেহেতু আপনি আমাদের খুবই কাছের একজন মানুষ এবং আমাদের পরিবারের সদস্যদের একটু অভিযোগ থাকে আমাদের সাইড থেকে যে একটা লম্বা গ্যাপ দিয়েছেন, এবং এই গ্যাপের মাঝে যে এই যে গ্যাপটি দিয়ে ফেলেছেন, তারপরে যে এসেছেন মিডিয়াতে, এখন আবার নতুন করে কাজ শুরু করছেন। তো সেই জায়গা থেকে ডিফারেন্স কি দেখেছেন এই 7 বছরে? আসলে কি কি পরিবর্তন হয়েছে? অনেক পরিবর্তন হয়েছে। ইনফ্যাক্ট অনেকগুলি মিডিয়া, ইনফ্যাক্ট যখন কাজ করা শুরু করেছিলাম, প্রাইভেট টিভি চ্যানেল বলতে 2 থেকে 4টি প্রাইভেট টিভি চ্যানেল ছিল। এখন তো অনেক মিডিয়া, অনেকে পারফর্ম করছেন। অনেক ভালোও লাগে যে আমি যখন মিডিয়া ছেড়ে দিই তার আগে আমি নিজের মতো কিছু ছেলে মেয়েকে তৈরি করেছি, ছেলে এবং মেয়েকে, যাদেরকে আমি সন্তানের মতো ওন করি, এবং তারা এখন স্পোর্টসের এই জায়গাগুলিতে কমেন্ট্রি করছে, উপস্থাপনা করছে, বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে, বিভিন্ন পেপারে তারা লেখালেখি করছে, সাংবাদিকতা করছে, কমেন্ট্রি করছে। এটা আমাকে দারুণ অনুপ্রাণিত করে। সো আমি যখনই কোনো স্টেশনে যাই গেস্ট হিসেবে, তখন দেখি আমার কোনো না কোনো স্টুডেন্ট হয় ক্রীড়া সাংবাদিকতা করছে, অথবা স্পোর্টস প্রেজেন্টেশনে জড়িত, অথবা স্পোর্টস কমেন্ট্রি করছে। এটা ভালো লাগে। আর 2 হলো, আমার মনে হয় যে বাই দিস টাইম এটা একটু নেগেটিভ, সেটা হলো
মিডিয়াগুলি আগে যে গ্রহণযোগ্যতা ছিল, যে বিশ্বাসযোগ্যতা ছিল, সেই জায়গা থেকে একটুখানি দূরে সরে গেছে। আপনি যেটি বলছিলেন আপনার যেটি নতুনটা শুরু করেছেন একটা প্রোগ্রাম, সেটি নিয়ে একটু কথা বলতে চাই। আমি অ্যাকচুয়ালি হাঁটাহাঁটির জগতের মানুষ। হাঁটাহাঁটি জগৎ বলতে আমি খেলাধুলা তো অবশ্যই করি, তার পাশাপাশি একেবারে যখন গ্র্যাজুয়েট হয়েছি, ডাক্তার হয়েছি, তখন থেকেই চেষ্টা করি যে নিজে হাঁটাহাঁটি করতে। আমি সুস্থ থাকার জন্য বলবো, আমি যদি নিজেই সুস্থ না থাকি তাহলে মানুষকে বলবো কিভাবে? এটা হিপোক্রেসি হয়ে যাবে। সো ফ্রম দ্য ডে আই বিকেম মেডিকেল ডক্টর, আই স্টার্টেড ওয়াকিং অ্যাটলিস্ট 1 ঘন্টা নিজের মতো করে সময় কাটাই। সো একটা পর্যায়ে মনে হলো যে আমি এ ধরনের ইভেন্ট আয়োজন করি না কেন, যেটা মানুষকে এনকারেজ করে। 2005-এ আমি তখন অলরেডি ডাক্তার হবার 5-6 বছর হয়ে গেছে। তখন আমি নিজে একটা হাঁটি, বড় লম্বা 100 কিলোমিটার, টেকটাপ থেকে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার 2.5 দিনে হাঁটি। আচ্ছা। হাঁটার পরে মনে হলো আমার মতো একজন সেমিফিট মানুষ যদি 100 কিলোমিটার হাঁটতে পারে, সো অনেক বাংলাদেশি 100 কিলোমিটার হাঁটতে পারবে। সো আমি 2007-এ একটি ইভেন্ট আয়োজন করি জাগো বাংলাদেশ নামে, 100 কিলোমিটার বিচ ওয়াক। এটা ট্যাগলাইন ছিল, হাঁটছে বাংলাদেশ, আপনি কোথায়? প্রচুর অ্যাপ্লিকেন্ট সাড়া দেয়। প্রায় 5000 অ্যাপ্লিকেন্টের মধ্যে থেকে আমরা 500 অ্যাপ্লিকেন্টকে বাছাই করি, তারা অংশ নেয় এবং এটা এত সাড়া জাগিয়েছিল। তারপর আমি করি কি, ওই ইভেন্টটাকে কন্টিনিউ করি বেশ কয়েক বছর। খাগড়াছড়িতে করি, রাঙামাটিতে করি, বান্দরবনে করি। এগুলিকে আমরা বলতাম অ্যাডভেঞ্চার ওয়াক। এগুলি মানুষকে, ইয়াং জেনারেশনকে হাঁটাহাঁটির সাথে অ্যাক্টিভ করা, তাদেরকে একটু উদ্দীপনা দেয়া যে হাঁটাহাঁটির মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারেন, নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করতে পারেন, শরীর মনকে চাঙ্গা রাখতে পারেন এবং সেই সাথে প্রকৃতিকে উপভোগ করতে পারেন। আমি একটু ফিরে যখন দেখি, তখন দেখছি যে এই কথাগুলি বলছি, কিন্তু ঢাকা শহরের, চট্টগ্রাম শহরের মানুষই হাঁটছে না। বড় বড় শহরগুলিতে মানুষ এত ব্যস্ত যে তারা হাঁটার সময় পায় না। সো আমার সাম্প্রতিক সময়ে মনে হয়েছে এটা নিয়ে কাজ করা দরকার। গত 3 বছর ধরে লেটস ওয়াক নামে একটি অর্গানাইজেশন গড়ে তুলেছি, একটা সোশ্যাল ক্যাম্পেইন রান করছি, যেটার মূল উদ্দেশ্য হলো চলুন হাঁটি, নিজেকে সুস্থ রাখি এবং ওয়াক ফর ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই আমরা। কারণ ইতিমধ্যে করোনা দেখিয়ে গেছে যে কত খতরনাক হতে পারে একটি রোগ। সো এই করোনা নিয়ে আমরা কিন্তু ওয়ারিড হয়েছি, কিন্তু আজকে করোনা, কালকে মরোনা, পরশুদিন জরিনা আসবে। আমরা যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখতে পারি, তাহলে করোনা, মরোনা, জরিনা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর একটি ইন্টারেস্টিং ইনফরমেশন দিই আপনাকে, বাংলাদেশে যদি 100 জন মানুষ মারা যায়, তাহলে 78 জন মানুষ মারা যায় নন কমিউনিকেবল ডিজিজে। ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সাম কাইন্ড অফ ক্যান্সার, সিওপিডি, অ্যাজমা, এই রোগগুলিতে। এই রোগগুলি হয়ে গেলে অনেক খরচ। যার হৃদরোগ হয়েছে তার যদি স্টেন্টিং করা লাগে 5 লাখ টাকা খরচ। যার ডায়াবেটিস হয়ে গেছে সারা জীবন ওষুধ খেতে হবে। যার স্ট্রোক হয়েছে তা তো অলমোস্ট অনেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, হাই প্রেশারের ওষুধ খেতে হয়। সো সেই জায়গায় আমরা যদি এখন থেকে নিজেকে ডিজাইন করি যে আমি প্রতিদিন হাঁটবো, অ্যাট দ্য সেম টাইম আমি একটু পরিমিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হব এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেটি করব, ঘুমটা 7 থেকে 8 ঘন্টা। লাইফস্টাইলে এইটুকু মডিফিকেশন যদি আমরা করতে পারি, তাহলেই দেখবো আমরা সুস্থ থাকবো। সো সেই ক্যাম্পেইনটাকে আমি বাস্তবে রূপ দিতে যাচ্ছি। লেটস ওয়াক, আমরা আয়োজন করতে যাচ্ছি লেটস ওয়াক ওয়াকাথন, ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে। প্রথমটি উত্তরার 3 নম্বর সেক্টর থেকে দিয়াবাড়ি পর্যন্ত, দ্বিতীয়টি ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে চন্দ্রিমা উদ্যান পর্যন্ত, তৃতীয়টি রমনা পার্ক থেকে যাত্রাবাড়ি পর্যন্ত, চতুর্থটি মহাখালী থেকে গুলশান পর্যন্ত এবং পঞ্চমটি মিরপুরের একটি জায়গা থেকে মিরপুর স্টেডিয়াম পর্যন্ত। সো পুরো ঢাকা হাঁটবে এই রমজানের আগ পর্যন্ত। শুরু হবে 7ই ডিসেম্বর এবং শেষ হবে রমজানের আগের দিন। আই বিলিভ আপনাকেও আমরা পাবো। জি অবশ্যই, আমিও খুব এক্সাইটেড। এটি আসলে শোনার পরেই মনে হচ্ছে চলুন হাঁটতে বের হয়ে যাই। এই ধরনের আয়োজন কিন্তু অনেক ইন্সপায়ার করে, আসলে দেখলেও ভালো লাগে। আমরা সবসময় কিন্তু বাঙালিরা কথা বলতে খুব পছন্দ করি এবং কথা বলার মানুষ পেলেই কিন্তু খুব ভালো লাগে। সো হাঁটছিও, আমার পাশে আরেকজনও হাঁটছে, কথাও বলছি, এটা বেশ দারুণ একটি বিষয়। আরেকটা বিষয় যেটি হয় যে এখন তো সিজন চেঞ্জ হয়েছে, এখন ঠান্ডা পড়ছে আবার পড়ছে না, সকালটা একটু গরম লাগছে, বিকেলে হতে হতে ঠান্ডা লাগছে। সো ওয়েদার চেঞ্জের যে বিষয়টি, এখান থেকে আসলে কি কি রোগ হতে পারে বা সতর্কতা কি কি অবলম্বন করা উচিত? অ্যাবসলিউটলি, আমার মনে হয় অ্যাজ এ মেডিকেল ডক্টর
যে কোনো শোতে গেলে আমি এই ব্যাপারটি অ্যাওয়্যার করার চেষ্টা করি। আমাদের বাচ্চারা খুবই ভালনারেবল, এবং এখন যখন শীতের শুরুটা, আরেকটি গ্রুপ খুবই ভালনারেবল যাদের কথা আমরা খুব কম ভাবি, ইয়ারে 65, আমাদের বাবা মা কিংবা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা মানুষ, সেই মানুষগুলির কথা আমরা খুব কম ভাবি। এই সিজন চেঞ্জের সময় এরা যাতে সাফার না করে আমরা একটু ব্যবস্থা নেওয়া উচিত। শীতের শুরুতে তারা যদি গরম কাপড় একটু আগে থেকেই পরা শুরু করে, সন্ধ্যার পরে বাইরে না যায়, ঠান্ডা লাগলেই যেন তারা গার্গেল করে, লবণ পানি গার্গেল করে যাতে গলা এফেক্ট না করে। তারপরে যে যে রোগগুলি হয় এই সময় দেখা যায় যে অনেক সময় চোখের কোনো অসুখ হতে পারে, একটু সতর্ক থাকা। ফ্যামিলিতে একজন যদি অসুস্থ হয়ে পড়ে তার থেকে নিজেকে একটু দূরে রাখা, ইনফ্লুয়েঞ্জা হলেও নিজেকে একটু দূরে রাখা, যাতে এগুলি তো ছোঁয়াচে রোগ, একজন থেকে আরেকজনে ট্রান্সমিটেড হতে পারে। সো দে শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এই জিনিসগুলো যদি মেনটেন করা যায় তাহলে আমরা সিজন চেঞ্জের ব্যাপারটি উপভোগ করতে পারি, আমরা শীত উপভোগ করতে পারি, এবং খাদ্যাভ্যাস একটি বড় ফ্যাক্টর। এটি আমার মূল বিষয় বলার। সেটি হলো এখন শীতকাল শুরু হতে যাচ্ছে, আমরা কিন্তু অনেক শাকসবজি পাই শীতের শুরুতে, অনেক ফলমূল পাই। আমরা যদি একটু ফলমূল শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিই তাহলে আমাদের লিভারে কিন্তু অনেক ভিটামিন জমা হয়ে যায়, আমাদের এই ভিটামিনগুলো পরবর্তীতে কাজে লাগে। সো ভিটামিনস অ্যান্ড মিনারেলস সমৃদ্ধ হবার একটি সিজন হলো শীতকাল। সো আমরা আশা করব খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন, আমাদের জুনিয়র যারা রয়েছে, যারা একটু বয়স কম, তাদেরকে একটু অভ্যস্ত করা শাকসবজি খাওয়ার ব্যাপারে, ফলমূল খাওয়ার ব্যাপারে। ওরা শুধুমাত্র চিকেন খেতে চায়, ফাস্টফুড শপে যেতে চায়, গ্রিল চিকেন খেতে চায়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খেতে চায়। ডেফিনেটলি হয়তো খাবে, কিন্তু সেটা সপ্তাহে একদিন, মাসে একদিন, 15 দিনে একদিন খেতে হবে। এই সময়টাতে একটু বেশি ভিটামিনস অ্যান্ড মিনারেল সমৃদ্ধ খাবার, একটু ফলমূল, একটু শাকসবজি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অবশ্যই থাকবে, কিন্তু সেটা প্রফেশন অনুযায়ী। আপনি তো খাবার কথা বলছিলেন, এমন অনেকেই আছে যাদের ভিটামিনের অনেক অভাব আছে অনেক সেক্টরে, তো তারা অনেকে আছে যারা মাল্টিভিটামিন খেয়ে থাকেন, মানে একের মধ্যে একটা ক্যাপসুলের মধ্যে অনেক ভিটামিন থাকে, এগুলোকে আদৌ খাওয়া শরীরের জন্য ভালো কিনা বা খাওয়া উচিত কিনা? আমি এই ব্যাপারে একদমই অ্যাগ্রি করি না। একদমই ডাক্তারের পরামর্শ ছাড়া মাল্টিভিটামিন খাওয়া, এবং সেটাও 60+ এইজে বা 50+ এইজে, এর বাইরে করা উচিত না। আমাদের ন্যাচারালি বাংলাদেশে আমরা জন্মেছি অনেক প্রিভিলেজ নিয়ে, বাংলাদেশে আমরা জন্মেছি আল্লাহর অসীম রহমতে অনেক ব্লেসড হয়ে। এখানে এত শাকসবজি, ফলমূল, আপনি যদি এক ভিটামিন সি এর কথা চিন্তা করেন, ভিটামিন সি এর একটা সোর্স শেষ হয়, আরেকটা শুরু হয়। আমলকির সিজন শেষ, কামরাঙা শুরু, কামরাঙা শুরু শেষ, জলপাই শেষ, চাল কিছু না পেলে কাঁচামরিচ লেবু আছে, কমলা লেবু আছে, ভিটামিন সি। আপনি ভিটামিন এ চান, মোলা ঢেলা মাছ, গাজর আছে। ভিটামিন বি চান, পোলট্রি থেকে পাচ্ছেন ভিটামিন বি, অনেক সবজি থেকে পাচ্ছেন ভিটামিন বি। মিনারেল চান, ক্যালসিয়াম, দুধের সোর্স আছে, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কচুরলতি, কচুর শাক, এগুলিতে প্রচুর পরিমাণে আয়রন আছে। সো এখন ইনফরমেশনস আর ভেরি মাচ অ্যাভেলেবল হিয়ার। আমরা কি করি সারাদিন কি করি, এমন জিনিস দেখি যা আমাদের দেখা উচিত নয়, আর যে জিনিসগুলো ডিজাইন করে ইনফরমেশন, ভালো ইনফরমেশন ডিসেমিনেট করা হয়েছে, সেগুলি আমরা দেখি না। রাইট, খুব সুন্দর কথা বলেছেন। এবং আরেকটি প্রশ্ন আসলে আমাদের জেনারেশন থেকেও আসে, যে আমাদের জেনারেশনে কিন্তু খুব হেলথ কনসিয়াস, আমরা খুব ডায়েট করি, কিংবা একটু মোটা হয়ে গেলেই মনে হয় যে আরেকটু ডায়েট করে আরেকটু শুকাতে হবে, এবং শুকনো আছে কিন্তু আরো শুকাতে হবে। সো এই যে টেন্ডেন্সিটা একটা কাজ করে, এটা আমার শেষ প্রশ্ন আপনার কাছে। সো ওই যে দ্রুত ওজন কমানোর যে টেন্ডেন্সিটা, এটা আসলে কতটা কার্যকরী? এবং এখন তো সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি, খাবার, অনেক সময় টি ব্যাগ, প্লাস হচ্ছে মেডিসিন, প্লাস বিভিন্ন ধরনের আরো উপকরণ রয়েছে যেগুলো খেলে নাকি খুব তাড়াতাড়ি ওয়েট কমে। সো এগুলো আসলে কতটুকু উপকারী, কিংবা আসলে যারা এগুলো অ্যাপ্লাই করছেন তাদের জন্য কতটুকু ক্ষতিকারক? পাশাপাশি এই কম সময়ে ওজন কমানোর কি ব্যাপার রয়েছে এটা? প্রথমে এই শেষটুকু দিয়ে অ্যাড্রেস করি, সেটি হলো কম সময়ে ওজন কমানো। এই ব্যাপারটি আমি একেবারেই সাপোর্ট করি না। আপনি সময় নেন, আপনার 14 কেজি 15 কেজি বেশি আছে, আপনি 15 মাস ধরে কমান, 8-9 মাস ধরে কমান। আপনি ডিজাইন করেন যে মাসে আপনি 2 কেজির বেশি কমবেন না। সো আপনার ইকুয়েশনটা তখন কিন্তু সহজ হয়ে যায়। সপ্তাহে 7 দিনে আপনি 1/2 কেজি কমবেন, তখন কাজ করতেও সুবিধা হয়। এবং 3টি ব্যাপার ইম্পর্টেন্ট, একটি হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আরেকটি হলো ঘুম। আমরা অনেকেই ঘুমটাকে ইগনোর করি। আপনি 7 থেকে 8 ঘন্টা না ঘুমালে আপনার ওজন কমবে না।
আমরা উল্টো ভাবি, অনেকে মনে করি কম ঘুমাবো তাহলে ওজন কমে যাবে, ব্যাপারটা উল্টো। আর 3 নাম্বার হলো ফুড হ্যাবিট। ফুড হ্যাবিটে আপনি কোনো মিল স্কিপ করবেন না। আপনার প্রত্যেকটা মিল আপনি ঠিক রাখবেন। ব্রেকফাস্ট করবেন, ইন বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের মাঝে আরও কিছু খাবেন, লাঞ্চ করবেন, লাঞ্চ এবং ডিনারের মাঝে আরও কিছু খাবেন, ডিনার করবেন এবং ডিনারটা 7টা থেকে 7:30টার মধ্যে করে ফেলবেন। রাত 10টা পর্যন্ত যদি জাগেন, তারপরে যদি খিদা লাগে তাহলে 2টা বিস্কিট অথবা 1 মুঠ মুড়ি খেয়ে ফেলবেন। সো আপনি 6 বার খাচ্ছেন, কোনোবারই কিন্তু বেশি খাচ্ছেন না, এটা আপনাকে হেল্প করবে। আর আমি যে ব্যাপারটি বলতে চাইবো সেটি হলো আপনি হাঁটাহাঁটির মাধ্যমে আপনার ওয়েট কন্ট্রোল করতে পারেন। আপনাদের সামনে আমি বসে আছি, BMI অনুযায়ী আমি পারফেক্ট ওয়েটে অ্যাট দ্য এজ অফ 54-55, এবং আমি বিশ্বাস করি আমি কিন্তু প্রচুর মিষ্টি খাই, তেমন কোনো ডায়েট কন্ট্রোল করি না, আমি শুধু হাঁটাহাঁটি করি। আমি ডেইলি 6 কিলোমিটার হাঁটি, মিনিমাম 6 কিলোমিটার হাঁটি, কোনো দিন 8, কোনো দিন 10 কিলোমিটার হাঁটি। এবং আই ডু স্ট্রংলি বিলিভ শুধুমাত্র হাঁটাহাঁটি করে ঘুম 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে এবং একটু পরিমিত ডায়েটের মাধ্যমে আমরা আমাদের এই মেডিকেল ওয়েট ম্যানেজমেন্ট, আমরা এখন কিন্তু ওবেসিটি বলি না, মেডিকেল ওয়েট ম্যানেজমেন্ট, সেটা হলো BMI অনুযায়ী আপনার বয়স এবং আপনার হাইট অনুযায়ী আপনার ওয়েট কতটুকু হওয়া দরকার, এটির একটি চার্ট পাওয়া যায়। সে অনুযায়ী আপনার ওয়েটকে ছেঁটে ফেলতে পারেন। কখনো ক্র্যাশ ডায়েটে যাবেন না, কখনো খুব দ্রুত ওয়েট কমাবেন এই ধরনের ক্যাম্পেইনে যাবেন না। আমি ডাক্তার হিসেবে গ্যারান্টি দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ইট মাইট কজ ক্যান্সার। আরও তো প্রবলেম হতেই পারে, আরও অনেক প্রবলেম হয়, সেগুলির কথা নাই বা বললাম, একদম এক্সট্রিমটা বললাম যে ক্যান্সারে আক্রান্ত হতে পারে। সো আমার মনে হয় যারা এই আয়োজনটি শুনছেন, অন্তত একটি টেক অ্যাওয়ে মেসেজ হলো যে কেউ আমরা ওয়েট কমাবো না খুব দ্রুত ক্র্যাশ ডায়েট বা এইসব ক্যাম্পেইনগুলোর ডায়েটের মাধ্যমে। জি অবশ্যই, এবং তার পাশাপাশি যদি তার খুব প্রয়োজনই হয়, আমার মনে হয় ডক্টরের পরামর্শ নিয়ে দেন তার বয়স অনুযায়ী, এইজ অনুযায়ী, হাইট অনুযায়ী সে বাকি ট্রিটমেন্টগুলো নিতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর কিছু কথা বলেছেন, সুন্দরভাবে বলেছেন। আশা করছি দর্শকদের তো ভালো লেগেছে, এবং আপনাকে আমরা আবারও বারবার চাই অবশ্যই আমাদের আয়োজনে। ভালো থাকবেন সবসময়, অনেক শুভকামনা রইল আপনার জন্য। শেষ করার আগে শুধু এটুকু বলি যে সামাজিক আন্দোলনটি আমরা হাতে নিয়েছি সেটি হলো মানুষ হাঁটবে, হাঁটার পাশাপাশি যে কাজগুলি আমরা করব সেটি হলো স্বাস্থ্য সচেতন থাকব এবং হাঁটার মাধ্যমে আমরা নিজেদের মেডিকেল ওয়েট ম্যানেজমেন্টটা প্রপারলি করতে পারবো। ব্লাড সুগার যদি থেকে থাকে, ব্লাড প্রেশার যদি থেকে থাকে, এটা আমরা রেগুলেশনের মধ্যে আনতে পারবো। ভালো থাকবো, সুস্থ থাকবো শারীরিক এবং মানসিকভাবে, এবং নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করবো। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনসারা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।